সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি পিএলসি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে, ভালো আছেন সে প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের আলোচনার বিষয় বিএনপির সতর্কতা ও জবাবদিহিতা। বিএনপির সতর্কতা ও জবাবদিহিতা। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক। আলমগীর পাভেল, আপনাকে স্বাগত। আমরা 9 থেকে আজ 15 পর্যন্ত 14 তারিখ পর্যন্ত একটা বিষয়ে বাংলাদেশের মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে। একজন মানুষকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে এবং এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় এবং মিডিয়ায় অনেক তোলপাড়। আজও মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয়ে প্রেস কনফারেন্স করেছেন। সেখানে বলেছেন যে ওই ঘটনার সাথে জড়িত নয়, কিন্তু তাদের দলের কারো নাম এসছে, তাদেরকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু যাদের ছবি দেখা গেছে তাদেরকে গ্রেফতার করা হয়নি, এমনকি তাদের পরিচয় উল্লেখ করা হয়নি। এরকম একটা উদ্বেগ প্রকাশ করেছেন এবং সাইবার বুলিংয়ের কথাও তিনি বলেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে নিয়ে সাইবার বুলিং হচ্ছে এবং মিছিল মিটিং হচ্ছে। এই মুহূর্তে সতর্কতা হিসাবে বিএনপি কী করছে, আর জবাবদিহিতা একটু পরে আসছি। আপনি খুব যথার্থই বলেছেন যে এই ঘটনার প্রত্যক্ষ ঘটনাস্থলে যাদের উপস্থিতি ছিল না, কিন্তু যেভাবেই হোক মামলার এজাহারে দল সংশ্লিষ্ট বা অঙ্গ সংগঠন সংশ্লিষ্ট যাদের নাম ছিল, দল বরাবরই কিন্তু এরকম জায়গাগুলোতে খুব স্বচ্ছতার জায়গায় নেই। অর্থাৎ অপরাধী নিরাপরাধ প্রমাণ হওয়া আগ পর্যন্ত তার দলীয় সদস্য পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়, কখনো কখনো কোনো ক্ষেত্রে বহিষ্কারও করা হয়। এক্ষেত্রে তাই করা হয়েছে। ঘটনায় তিনি যদি দোষী প্রমাণিত হন তাহলে প্রচলিত আইনে তার শাস্তির বিধান হবে, আর যদি তিনি নির্দোষ প্রমাণ হন তাহলে তিনি তার পূর্ববর্তী যে অবস্থান হচ্ছে সেটা হয়তো ফেরত পাওয়ার আবেদন করতে পারেন। সতর্কতার জায়গা হচ্ছে এটা, আমরা যেটা লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে ঘটনাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করবার একটা ন্যাক্কারজনক এবং ঘৃণ্য একটা প্রচেষ্টা। এই ঘটনার সাথে দল তার অবস্থান থেকে দলীয় শৃঙ্খলার যে ব্যবস্থাপনা সেটি নিতে পারে, বিচার করার ক্ষমতা তো দলের নেই। দল সর্বোচ্চ যে কাজটি করতে পারত সেটাই তারা করেছে, কিন্তু সেখানে অযাচিতভাবে আমাদের দলকে এবং দলের শীর্ষ নেতৃত্বকে কটাক্ষ করে যে রকম অশ্লীল অশ্রাব্য বক্তব্য দেওয়া হয়েছে, স্লোগান দেওয়া হয়েছে, সেগুলোকে কোনো সভ্য জগতের কোনো মানুষ হিসেবে আমরা মনে করি না যে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী 1 বছর পরে এসে, যেখানে গণতান্ত্রিক উন্মেষের একটা চেতনায় পুরো দেশ অপেক্ষা করছে যে আমরা আর সেই ফ্যাসিবাদের জায়গাতে ফেরত যেতে চাই না, সেখানে আমরা আমাদের স্কুল এর একদম বলতে পারি যে শিশু কোমলমতি যারা শিশু কিশোর, তাদের মুখে এরকম অশ্রাব্য অশ্লীল ভাষা যারা তুলে দিচ্ছেন, তারা কি প্রকারান্তরে আমরা মনে হচ্ছে যে সেই ফ্যাসিবাদের সময় যে কণ্ঠস্বর শুনতে পেতাম, আজকে সেই কণ্ঠস্বরের প্রতিধ্বনিত হচ্ছে মনে হয় তাদের মাধ্যমে। এই স্লোগান যারা তুলে দিচ্ছে তাদেরকে কি আপনারা শনাক্ত করতে পেরেছেন বা কারা করছে? আপনি মিডিয়ার কর্মী, আপনি নিজেও জানেন যে এই ধরনের কাজের সাথে যারা জড়িত সেটা আপনার কাছে যেমন অজানা নয়, আমরাও সন্দেহ করতে পারি, কারণ এটা তো আর প্রত্যক্ষভাবে তারা সামনে দাঁড়িয়ে তো কাজটা করছে না। কিন্তু এরকম জায়গায় হয় ষড়যন্ত্র যারা করেন তারা কখনো সামনে থেকে করেন না, এটা পেছন থেকে করেন। তবে আমরা কিন্তু এগুলো সুদূর প্রসারী যে সমস্ত প্রভাব প্রতিক্রিয়া আছে সেগুলোর ব্যাপারে কিন্তু বেশি সতর্ক থাকতে চাই, যে এগুলো প্রকারান্তরে জানেন বিএনপি একটি বৃহত্তম একটা রাজনৈতিক দল বর্তমানে বাংলাদেশে। আমাদের অঙ্গ এবং সহযোগী সংগঠনেরও কিন্তু বিস্তৃতি রয়েছে ব্যাপক। তো ফলে দলীয় প্রধানের ব্যাপারে আমাদের দলের প্রত্যেকেরই একটা স্পর্শকাতরতা থাকবে, খুবই স্বাভাবিক। তো ফলে তারা কিন্তু ওই স্পর্শকাতরতার জায়গাটাতে পরিকল্পিতভাবে আঘাত করছে, যেটি প্রকারান্তরে একটা উস্কানি। এই উস্কানির জায়গাটাতেই কিন্তু আমাদের সতর্কতা, কারণ তারা কিন্তু একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় এরকম ঘটনার মধ্য দিয়ে। অর্থাৎ আমি তাকে সাইবার বুলিং করলাম, আমরা মিছিলের স্লোগানে অশ্রাব্য গালিগালাজ করলাম, তা আমার তরুণ যারা আছেন আমাদের দলের, ছাত্রদল বলুন বা যুবদল বলুন, তারা কোনো একটা প্রতিক্রিয়া দেখাবেন, সেই প্রতিক্রিয়ার ফলটাকে আরও বেশি জল ঘোলা করার জন্য ব্যবহার করা হবে, এরকম পরিকল্পনা নিয়েই তো তারা মাঠে নেমেছে। তার ফলে আমাদের কিন্তু এই জায়গায় সর্বোচ্চ সতর্কতা রয়েছে। আমাদের প্রতিবাদের ভাষাটা হচ্ছে গণতান্ত্রিক এবং প্রতিবাদের ভাষাটি হচ্ছে শালীন। আমরা অশালীনতার বিরুদ্ধে অশালীনতা দিয়ে জবাব দিতে চাই না, সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শিক্ষা নয়। আমরা এবং আপনারা জানেন যে বাংলাদেশকে সৃষ্টি করবার সাথে যারা সম্পর্কিত
এদেশের স্বাধীনতার ঘোষণা যে দলের প্রধানের কাছ থেকে এসেছেন, প্রতিষ্ঠাতার কাছে থেকে এসেছে, যে দলের নেত্রী বাংলাদেশে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রবর্তন করেছেন, যে দেশের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বাংলাদেশকে সংস্কারের মধ্যে দিয়ে একটা আগামী নতুন প্রজন্মের বাংলাদেশের মানুষের জন্য একটা সম্ভাবনাময় বাংলাদেশ তুলে দিতে চান, তাদের মুখে কোনো অশ্লীল ভাষা কখনো আসবে না। এবং আমরা কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে সেই যারা ষড়যন্ত্র করে পরিস্থিতিকে ঘোলাটে করতে চায় তাদেরকে কিন্তু আমাদের সেই পথটাকে সহজ করে দেব না। যারা এই কাজগুলো করছেন বলে আপনারা মনে করছেন, তাদের প্রতিরোধে বা তাদের নিয়ন্ত্রণে আবার অথবা তাদের জবাব দেওয়ার জন্য আপনারা কী করছেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশ্য একদিন আগে বলেছেন যে সাইবার বুলিং হচ্ছে, সাইবার অ্যাটাক মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে দলীয় নেতাকর্মীদেরকে। একটা বিষয় এখানে খুবই স্পষ্ট যে আমরা দেখি যে যারা প্রথাগত মিডিয়া, যেমন আপনারা যেরকম টিভি চ্যানেল পরিচালনা করেন বা সংবাদপত্র যারা পরিচালনা করেন, তারা কিন্তু একটা নিয়ন্ত্রণের মধ্যে থেকে এটা করেন। আপনাদের জন্য কাউন্সিল রয়েছে, আপনাদের জন্য পেশাদারিত্ব দেখবার জন্য বিভিন্ন রকম সংস্থা সংগঠন রয়েছে। তারা কিন্তু আপনাদের জন্য একটা মান বা আপনাদের জন্য একটা চার্টার অফ ডিউটিজ এবং তার আর কীভাবে আপনি সেটিকে পরিচালনা করবেন সেটার কিন্তু একটা নিয়ম নীতি তারা বলে দেন আপনাদের। কিন্তু এই সাইবার জগৎ, যেটা আমরা সোশ্যাল মিডিয়া জগৎ বলছি, এটা কিন্তু অনিয়ন্ত্রিত। এখানে যে কোনো জিনিস যে কোনো রকমভাবে যে কোনো মানুষ যে কোনো সময় কিন্তু লাইভে এসে বিভিন্ন রকমভাবে কিন্তু দেশে থেকে দেশের বাইরে থেকে এই বিশদ কারণগুলো করতেই পারেন। এটার বিপরীতে সবচেয়ে বড় প্রতিরোধটা হতে পারে জনগণের পক্ষ থেকে। জনগণ যদি এগুলোকে প্রত্যাখ্যান করে, আমরা যদি সত্যিকার অর্থে আমাদের পরের প্রজন্মের জন্য, আমাদের সবার জন্য যদি একটা সুস্থ বাংলাদেশ চাই, তাহলে এই ধরনের নোংরা অশ্লীল যে সমস্ত সোশ্যাল মিডিয়ার ব্যবহার, এটাকে আমাদের কিন্তু প্রতিহত করতে হবে। এবং এক্ষেত্রে সকলের দায়িত্ব রয়েছে, সচেতন যারা আছেন প্রতিবাদী তাদের হওয়া দরকার। আমরা কেন এটা বলছি যে এই আক্রমণটা শুধুমাত্র বিএনপির বিরুদ্ধে? আমার তো মনে হয় যে যারা সভ্য শালীনতাকে বিশ্বাস করে, বাংলাদেশের অস্তিত্বকে যারা মানতে চায়, আমাদের বাক স্বাধীনতাকে যারা সম্মানের সাথে দেখতে চায়, আমাদের সার্বভৌমত্বকে যারা তাদের জন্য একটা মুকুট বলে মনে করেন, তাদের প্রত্যেকেরই কিন্তু প্রতিবাদী হওয়ার সময় এসেছে এখানে। এখন তো আর সেই ফ্যাসিবাদ বা স্বৈরাচারকে নিয়ে ভীত হওয়ার কোনো কারণ নেই। ফলে আমরা অন্তত সাদাকে সাদা কালোকে কালো বলি। অযাচিতভাবে একজনের চরিত্র হনন করবার জন্য যেখানে উদ্দেশ্য রয়েছে, ষড়যন্ত্র রয়েছে, এবং আপনার মূল বিষয়টিকে যদি আমি এভাবে দেখি যে মূল কাজটি হচ্ছে গণতন্ত্রকে নস্যাৎ করবার, নির্বাচনকে একটা প্রশ্নবিদ্ধ করার জন্য, যে যারা বারবার যারা বলছে যে লেভেল প্লেয়িং ফিল্ড হয়নি, বা যারা বলবার চেষ্টা করেছে যে নির্বাচনের জন্য যে পরিস্থিতি বা পরিবেশ হওয়া দরকার সেই পরিবেশ এখনও পর্যন্ত আসেনি, সেই পরিবেশটা আসেনি এটা প্রমাণ করার দায় যাদের আছে, যারা মনে করেন যে এটাকে প্রমাণ করার মধ্যে দিয়ে তারা দেখাবেন সত্যিকার অর্থে লেভেল প্লেয়িং ফিল্ড নেই অথবা নির্বাচনের পরিবেশ নেই, তাদের দিকে তো সন্দেহ তীর যেতেই পারে। নির্বাচন এবং গণতন্ত্র এই দুটি বিষয় আসছে আপনার বক্তব্যে। গণতন্ত্রের অভিযাত্রা বা গণতন্ত্রে যাওয়ার জন্য এখন ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে, সংস্কারের বিষয়ে আলোচনা করছে, জাতীয় সনদ বিষয়ে বা জুলাই সনদ বিষয়ে কথা বলছে। 13 দিনের মতো আলোচনা হচ্ছে, আজকে 13তম দিনে আলোচনা হচ্ছে। অগ্রগতি কতদূর? অগ্রগতির যদি একটা অংশ তো বিএনপি তো ওখানে অনেকগুলো স্টেক হোল্ডার যারা আছেন, অনেক রাজনৈতিক দল সেখানে যান এবং ঐকমত্য কমিশনের তাদের সদস্যও রয়েছেন, তারাও সেই অনুষ্ঠানটি পরিচালনা করেন বা সেই বৈঠকটি যেটা হয় অনুষ্ঠিত সেটা পরিচালনা তারা করেন। আমাদের পক্ষ থেকে সহযোগিতা সর্বত্র রয়েছে। আমরা কোনো দিন কোনো বৈঠক বা কোনো দিন কোনো যে মিটিং তারা পূর্ব নির্ধারিত সভা, সেটাকে আমরা কখনো সেখানে আমাদের উপস্থিতি ছিল না এমন নয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের যোগ্য প্রতিনিধি সেখানে উপস্থিত থাকেন। তারা বাড়িতে কাজ করেন, বাড়িতে কাজ করানো বলতে বোঝাচ্ছি যেটা হোমওয়ার্ক করা সেটা তারা নিয়ে যান। তারা সেই প্রস্তুতি সহ দলের যে অভিমত, দলের যে সিদ্ধান্ত ধারণা, সেটাকে তারা কিন্তু সেখানে উপস্থাপন করেন। একটা বিষয় এখানে আমি একটু স্পষ্ট করি, বিএনপি কিন্তু এই আলোচনায় একমাত্র দল যাদের রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব অভিজ্ঞতা রয়েছে। তো ফলে এখানে বিএনপির পক্ষ থেকে সেই কথাগুলোই বলা সহজ এবং সঙ্গত, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি যেগুলোকে বাস্তবায়ন করতে পারবে। তো সেই অবস্থান থেকে বিএনপি সবসময় সর্বত্র সহযোগিতা করেছে এবং সেই সহযোগিতার কোনো অংশে কখনো কোনো গাফিলতি বা বিচ্যুতি আছে বলে মনে হয় না। আমাদের সর্বত্র সহযোগিতা এখনও আছে। ঐকমত্য কমিশন যতদিন পর্যন্ত তাদের এই বৈঠক বা তাদের সিরিজ বৈঠক বলি তাদের, সেগুলোকে পরিচালনা করতে চান, বিএনপির সর্বত্র সহযোগিতা থাকবে। এবং এমন কোনো বিষয় নেই যেখানে বিএনপি পজিটিভলি বা ইতিবাচকভাবে এগোয়নি বা সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সহযোগিতা করেনি, এমন কোনো জায়গা নেই।
কোনো কোনো ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলগুলো বলছে একমাত্র বিএনপি এই 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 ক্ষেত্রে ভেটো দিচ্ছে বা তাদের সাথে আপনি যদি নির্দিষ্ট করে সেই জায়গাগুলো বলতে পারেন, সেই ভেটোগুলো কোন জায়গায় হচ্ছে, তাহলে হয়তো আমি আমার পক্ষ থেকে সেটা একটু কিছুটা পরিষ্কার করতে পারবো। তবে আমি ধারণা করছি যে আপনি যেটা নিয়ে বলবেন যে সংখ্যানুপাতিক নির্বাচনের বা সংখ্যানুপাতিক আসন বিন্যাসের একটা কথা যদি বলেন, সেটা হয়তো একটা প্রসঙ্গ হিসেবে আসতে পারে। এটা আমি যদি আপনাকে কেন দেশের মানুষের কাছে যদি প্রশ্নটি ছুড়ে ফেরত দিই যে আমরা কি আমাদের জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতের অভিজ্ঞতার সাথে আছি পরিচিত? পৃথিবীতে যারা গণতন্ত্রের চর্চা করেন, যারা সংসদীয় গণতন্ত্রকে যারা বিশ্বাস করেন, তারা ভারত বলুন, আমরা গ্রেট ব্রিটেন বলি কিংবা আমেরিকা বলি, বা পৃথিবীর অন্য সকল দেশ যারা গণতন্ত্রকে চর্চা করেন, তারা এই কি সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা বা সংখ্যানুপাতিক আসন বিন্যাসের পথ কি তারা অনুসরণ করেন? কখনোই না। আপনি জানেন যে ভারতের যে নিম্নকক্ষ বা যাদের যেটা লোকসভা রয়েছে, সেখানে আসন প্রত্যেকটা ব্যক্তি একটা নির্দিষ্ট আসন বা এলাকাকে প্রতিনিধিত্ব করেন। সেটা ইংল্যান্ডের জন্য প্রযোজ্য, গ্রেট ব্রিটেনের জন্য প্রযোজ্য, আমেরিকার জন্য প্রযোজ্য। এবং আমাদের দেশেও যখনই কোনো একজন সংসদ সদস্য সংসদে বক্তব্য রাখতে শুরু করেন, তিনি কিন্তু সবসময় বলেন যে আমার এলাকাবাসীর পক্ষ থেকে আমি শুভেচ্ছা দিচ্ছি, এলাকাবাসীর পক্ষ থেকে এই দাবিগুলো এখানে উত্থাপন করছি। অর্থাৎ বাংলাদেশের গ্রামীণ অবকাঠামোর যে উন্নয়ন যতটুকু হয়েছে, তার সবটা কিন্তু এই আসন ভিত্তিক, এলাকা ভিত্তিক হয়েছে। আমি যদি ওই পিআর বা যেটাকে বলছি যে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন, এটাতে যদি যাই, সেখানে কিন্তু কোনো সংসদ সদস্যের কোনো সুনির্দিষ্ট এলাকা থাকবে না। সংসদ সদস্য হিসেবে আপনি 300 সংসদ সদস্য পাবেন যারা বায়বীয়, যাদের কোনো সুনির্দিষ্ট এলাকা নেই, এবং এলাকা বলে যদি কোনো বিন্যাস করবার চেষ্টাও করেন, সেটি আমার মনে হয় যে এমন কোনো অঙ্ক আছে যেখানে এটাকে সুবিন্যস্ত করা সম্ভব। আরও কতগুলো বিষয় এখানে রয়েছে। একজন ব্যক্তি তিনি যদি স্বতন্ত্র নির্বাচন করতে চান, কারণ পিআর পদ্ধতিতে আপনি তো শুধুমাত্র রাজনৈতিক দলকেই আমি আমার ভোটটা দিতে পারবো এবং তারা সেখান থেকে তার সংখ্যানুপাত থেকে বের করবেন। তাহলে সেক্ষেত্রে একজন স্বতন্ত্র সদস্য যিনি বাংলাদেশের পার্লামেন্টের সদস্য হিসেবে নির্বাচিত হতে চান, একজন নাগরিক, যার অধিকার রয়েছে, তাকে আমি ওখানে যাওয়ার রাস্তা কীভাবে করে দিচ্ছি। আরও একটা ব্যাপার বলি, যেটা হয়তো অনেকের নজরে আছে কিনা জানি না, সেটা হলো যে আমরা কিন্তু জানি যে এই মুহূর্তে বাংলাদেশে ভোটের যে ঘনত্ব, সেটা কিন্তু শহরাঞ্চলে একটা সীমিত এলাকার মধ্যে কিন্তু ভোটের ঘনত্বটা রয়েছে, আর গ্রামাঞ্চলে রয়েছে কিন্তু সেটি অনেক তুলনামূলকভাবে অনেক কম, বিস্তৃত এলাকা। তাহলে নির্বাচিত হওয়ার জন্য কোনো একটা রাজনৈতিক দল তো খুব স্বাভাবিকভাবে গ্রামকে উপেক্ষা করে শহরাঞ্চলে তার নির্বাচনের প্রচারণাটা বেশি করে চালাবেন, যাতে ওই এলাকা থেকে তার বেশি ভোট তার জন্য আসতে পারে। সেটা যেমন একটা সমস্যার দিক। আবার আরেকটা দিক যেটা রয়েছে, যে এই সংখ্যানুপাতের মারপ্যাচে আপনি কোথায় যাচ্ছেন, আপনার কিন্তু পূর্ব নির্ধারিত কোনো প্রতিনিধি থাকছে না, আপনি কোনো কাউকে মনোনয়ন দিচ্ছেন না আগে। আপনি সেই জায়গাতে কিছু আসনের জন্য আপনি লড়াই করছেন, যে কটি আসন আপনি পাবেন সেই আসনের বিপরীতে দল সেই ব্যক্তিকে নির্বাচন করবে তাকে সংসদে পাঠানোর জন্য। সেক্ষেত্রে আপনি এই জায়গায় আর্থিক সংশ্লিষ্টতা বলি বা ব্যক্তি প্রাধান্য বলি, স্বজনপ্রীতি বলি, সেগুলো সুযোগ থাকছে না। এখানে জনগণের প্রতিনিধিত্ব করতে আসবে। সংসদ সদস্য নির্বাচনের জন্য আমি আমার জনপ্রতিনিধি নির্বাচন করব। আমি তো প্রতীক নির্বাচন করার জন্য আমার ভোটাধিকার প্রয়োগ করতে চাই না। যে নির্বাচনের কথা মাননীয় প্রধান উপদেষ্টা এবং তারেক রহমান সাহেবের সাথে লন্ডনের বৈঠকে ফেব্রুয়ারির কথা বলা হয়েছিল। এরপরে কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নিতে থেকে বলা হয়েছে, এবং সেখানে আবার বলা হয়েছে ফেব্রুয়ারি অথবা এপ্রিলে। আপনারা সুনির্দিষ্টভাবে কি জানেন বা আপনাদের প্রস্তুতি কেমন? আমাদের প্রস্তুতির চাইতে বড় যে জিনিসটির জন্য আমাদের প্রতীক্ষা, সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্বাচন কমিশনকে সুনির্দিষ্ট একটি সময় বলে তাদেরকে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য একটা আনুষ্ঠানিক পত্র প্রদান করা, নির্দেশনা প্রদান করা, সেটি হচ্ছে আমাদের প্রত্যাশা। আমরা এই ডিসেম্বরের প্রস্তুতি কিংবা নির্বাচন রোজার আগে কিংবা রোজার পরে এই ধরনের কথা, যেটা সরকারি কথার ক্ষেত্রে কিন্তু এই অস্পষ্টতা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া নয়। আমরা সরকারি প্রক্রিয়াতে সবসময় আমরা জানি যে কাগজে কলমে সুনির্দিষ্টভাবে সে বক্তব্যটিকে উপস্থাপন করতে হয়, এবং সেটা হচ্ছে প্রকৃতপক্ষে নির্বাচনের যে রোডম্যাপ বলতে যেটা আমরা বোঝাই, সেটা কিন্তু সেখান থেকে শুরু। তার আগে আমরা মুখে যত কথাই বলি না কেন, এগুলো অর্থহীন। আচ্ছা, একটা বিষয় একটু জানা ছিল, এর মধ্যে এই বিষয়টা ছিল পিআর, প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন। এই
প্রস্তাবটি কার পক্ষ থেকে এসছে? সরকারের পক্ষ থেকে, না কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে, নাকি এটা ক্ষেত্রে অন্তত বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই। আমরা জানি যে এটা হচ্ছে একটা অবাস্তব চিন্তা। পৃথিবীর মানে বেশিরভাগ গণতান্ত্রিক প্রতিষ্ঠান বা গণতান্ত্রিক দেশ যারা সংসদীয় গণতন্ত্রের চর্চা করেন তাদের কোথাও এই প্রক্রিয়াটি নেই। ফলে আমরা এটাকে আলোচনার জন্য খুব গুরুত্বপূর্ণ মনে করিনি বলেই আমরা আমাদের পক্ষে প্রস্তাব দেওয়ার প্রশ্নই ওঠে না। বরং যারা এটার সপক্ষে কথা বলতে চেয়েছেন তাদেরকে আমরা কিন্তু যে একটু আগে যে কথাগুলো আমি বললাম, যে যুক্তিগুলো দেখালাম, আমরা সেই যুক্তি দেখিয়ে বলার চেষ্টা করেছি যে এখানে জনগণের ইচ্ছার প্রতিফলন হয় না, ফলে পিয়ার পদ্ধতি আমাদের আলোচনার কোনো এজেন্ডা নয়। এই সাইবার বুলিংয়ের কথা আমরা শুনছি, বা প্রত্যেকটা মানুষের কাছেই তো একটা মোবাইলে সে চাইলে অনেক কিছু দেখতে পারে, বা তার কাছে অনেক কিছু এসে আছে। এখন সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এবং এই সোশ্যাল মিডিয়ার বুলিংয়ের শিকার কিন্তু যে কেউ যে কোনো সময় হতে পারে। সেটা হতে পারেন আপনি, হতে পারি আমি, হতে পারি অন্য কেউ। এখন যিনি অনেক প্রভাবশালী তিনি হয়তো কিছুক্ষণ পরেই এই বুলিংয়ের শিকার হতে পারে। জাতির হিসেবে একটা জাতির সামগ্রিক জাতির মনস্তত্ত্ব এবং মানসিক গঠনের জন্য এগুলো মোকাবেলার উপায় কী বা রাস্তা কী? আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আমার মনে হয় যে এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা এটাই হওয়া উচিত। আমরা সোশ্যাল মিডিয়াকে চরিত্র হননের কাজে কি শুধুমাত্র ব্যবহার করব? ইন্টারনেটের তো আরও অনেক উপযোগিতা রয়েছে। ইন্টারনেটের মাধ্যমে একজন মানুষ জ্ঞান সমৃদ্ধ হতে পারেন, অজানাকে জানতে পারেন, অদেখাকে দেখতে পারেন। কিন্তু আমরা কিন্তু ইন্টারনেটের এই সমস্ত সত্যিকার অর্থে যেগুলো ইতিবাচক যে প্রয়োগের জায়গাগুলো আছে সেগুলোকে সম্পূর্ণ অস্বীকার করে আমরা যে জায়গাতে চলে গেছি সেটাতে আমরা যে কাজগুলো করছি সেটা সত্যিকার অর্থে কিন্তু এই ইন্টারনেটের সুবিধার কোনো রকমই প্রতিফলন নয়। আজকে আপনি যে কথাটি বলেছেন খুবই যুক্তিসঙ্গতভাবে বলেছেন যে আজকে যে আক্রমণ বা যে সাইবার আক্রমণ একজন আরেকজনের প্রতি করে আমাদের দলের বিরুদ্ধে করার চেষ্টা করা হয়েছে, আমাদের দলের প্রধানের বিরুদ্ধে করার চেষ্টা করা হয়েছে, সেটার মধ্যে দিয়ে তারা হয়তো আপাত কিছু যেটাকে বলে যে অনির্বাচনীয় একটা আনন্দ অনুভব করেছেন, যেটাকে বিজাতীয় বলবো আমি। এটার ভেতরে কোনো সভ্য কোনো রকম আনন্দের কোনো উপাদান তো নেই অন্তত। কিন্তু এটা কিন্তু কাঁচের ঘর একটা। আপনি যখন কাঁচের ঘর থেকে ঢিল ছুড়বেন তখন কে জানে যে ঢিলটা তো আপনার কাঁচের ঘরের দিকেও কিন্তু ফেরত আসতে পারে। আর একটা জিনিস আপনারও জানা আছে যে আজকে যেটি আমরা এআই বলছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তার ফলে এখন সম্ভবত এমন কোনো রকম অপপ্রচার করা সম্ভব না, যেটাকে বলবো যে যে কোনো রকমই অপপ্রচার করা সম্ভব। তো ফলে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে অপব্যবহার করে আগামী দিনে যে এইটি কতটা নিম্ন স্তরে যেতে পারে সেই সতর্কতা বোধহয় প্রত্যেকেরই হওয়া দরকার। কারণ সচেতনভাবে যারা এটা করছেন, এর পৃষ্ঠপোষকতা করার জন্য যদি কোনো দায়িত্বপূর্ণ কোনো সংগঠন যদি পেছনে থেকে থাকেন, তো তাদের প্রতি কিন্তু আমার একটা আহ্বান, এই বাংলাদেশের এই প্রজন্ম যারা আমাদেরকে দেখে শিখবে, যারা প্রবীণদেরকে দেখে যে তরুণরা শিখবে, তারা যেন এরকম অপশিক্ষার শিকার যেন না হয়। তারা যেন তাদের এই ছোটোবেলা থেকে তাদের যে মূল্যবোধটাকে এটা যেন আমরা ধ্বংস না করি। আমাদের কিন্তু একটা ছোট্ট একটা জিনিস জিজ্ঞেস করতে ইচ্ছা করে, আমরা চরিত্র হননের জন্য যেভাবে আমাদের সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করি, পৃথিবীর আর সব দেশ কি এরকম করে? যদি আজকে আমরা তো বলি যে আমরা একটা গ্লোবাল ভিলেজে বাস করছি, পৃথিবী একটা বৃহত্তর একটা গ্রাম, সেটাই যদি হয় তাহলে সভ্য দুনিয়ার কোথাও এটা কি এই সাইবার বুলিংয়ের মাধ্যমে এই চরিত্র হনন করা অথবা যেটি সত্য নয় সেটিকে প্রতিষ্ঠিত করা, একজনের শরীরের সাথে আরেকজনের মাথা জুড়ে দিয়ে তাকে ব্ল্যাকমেলিং করা, অথবা একজন মানুষকে এরকমভাবে এমন নোংরা একটা পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে আমরা অসংখ্য তরুণীকে আত্মহত্যা করার মতো ঘটনার কাছে পৌঁছতে দেখি, তাহলে এই সমস্ত জিনিস যেগুলোকে নিয়ে আমরা খেলছি, এই ভয়ঙ্কর একটা মারণাস্ত্র আমাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মকে, আমাদের শিক্ষিত মানুষকে যে পরিমাণে আমাদেরকে প্রভাবিত করছে, এই প্রভাবমুক্ত হওয়ার জন্য সোচ্চার প্রতিবাদী কণ্ঠস্বর কিন্তু সমাজের প্রত্যেকটা সচেতন মানুষের পক্ষ থেকে আসা উচিত। কারণ এটা কিন্তু ওই রকম বা একটা পরিস্থিতিতে হতে যাচ্ছে যে আমার বিরুদ্ধে তো এটা হয়নি, আমি তো এটার আক্রান্ত হইনি, আমি তো এই আক্রমণের শিকার নই। কিন্তু আপনার মতন করে আপনি যেমন করে বললেন, এই আক্রমণের শিকার যে কোনো মুহূর্তে যে কেউ হতে পারে। তখন কিন্তু তার এই কষ্টটা তারও অনুভূত হবে যে আমি কেন সময় মতো প্রতিবাদটি করিনি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা খুবই গভীর সতর্কতার সাথে এটাকে দেখি, এবং আমরা কখনোই অত নিম্ন স্তরে যাওয়ার জন্য নিজের প্রস্তুতি আমরা নেব না। যদি সচেতনভাবে কেউ আমাদের সাথে প্রকৃত সাইবার যুদ্ধ করতে চান, যদি যুক্তির কথা বলে
আমাদের ম্যানিফেস্টোকে নিয়ে কথা বলে, 31 দফা নিয়ে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কোনো বক্তব্যকে নিয়ে কেউ যদি কোনো কথা বলেন, আমাদের দলের আদর্শ নিয়ে কোনো কথা বলেন, কর্মসূচি নিয়ে কোনো কথা বলেন, আমরা সেই জায়গায় সাইবার যুদ্ধ করতে শতভাগ প্রস্তুত রয়েছি। কিন্তু এই নোংরা অশ্লীলতার যুদ্ধে অন্তত আমাদের ওই পূর্ব প্রস্তুতি নেওয়ার কোনো ইচ্ছা নেই। জুলাই আন্দোলনে যারা একসাথে ছিল, জুলাই আন্দোলন যারা সফল করেছে, সেই রাজনৈতিক জোট, রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সিভিল সোসাইটির যারা ছিলেন, তখন ছিল 1 বছর আগে একটা অবস্থা। এখন এসে মনে হচ্ছে যে নির্বাচনে যাওয়া, নির্বাচনে যেতে যেতে নিজের দলকে বেশি সিট দেওয়া এবং শক্তিশালীভাবে সংসদে যাওয়া, প্রতিনিধিত্ব করা, এই চেষ্টার অংশবিশেষে কি এই ধরনের প্রচারণা বা অপপ্রচারণা? সেটা একটা কারণ অবশ্যই হতে পারে। এর সাথে সাথে আমি আরেকটা জিনিস যোগ করি যে 1 বছর আগে যে ঐক্য আমাদের স্বৈরাচার বিতরণে আমাদেরকে সহায়তা করেছে, সম্মিলিত চেষ্টায় বাংলাদেশের প্রত্যেকটা মানুষ স্বৈরাচারের বিতরণে তাকে অংশগ্রহণ করেছেন। আজকে এই একটা অপর রাজনীতির যে খেলা বাংলাদেশে, তার সাথে অনেকে লিপ্ত হয়েছেন, সেটার মাধ্যমে আমরা কিন্তু স্বৈরাচারকে কিন্তু আবার সেই অট্টহাসি দেওয়ার সুযোগ করে দিচ্ছি। কেন জানি মনে হচ্ছে যে স্বৈরাচার যে ভাষায় কথা বলতো, আজকে আমাদের সেই স্বাধীনতার আতিশয্য যেন সেই কথারই প্রতিধ্বনিত করবার চেষ্টা করছে। আর জনগণ কিন্তু বেছে নেওয়ার মালিক যে সংখ্যাগরিষ্ঠতা আমার কোন পর্যায়ে থাকবে। সেখানে কোনো অশ্লীলতা বা কোনো অপশক্তির ব্যবহার করা কিংবা স্বাভাবিক পথে না গিয়ে বিকল্প পথে বা বাঁকা পথে গিয়ে সেই জনপ্রিয়তা কৃত্রিমভাবে তৈরি করা এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা, এটা দিন শেষে কি কোনো ভালো ফলাফল নিয়ে আসবে? আপনি যদি আপনার ইচ্ছাতে যদি সৎ না থাকেন, আপনার কর্মপরিকল্পনা যদি অসৎ হয়, তো দেশের মানুষের জন্য সৎ আমরা কোত্থেকে দেবো? আমরা তো অনেক প্রতিজ্ঞা করছি যে আগামী বাংলাদেশে আমি বাক স্বাধীনতা দেবো। তা বাক স্বাধীনতার মানে তো এইরকম যদি বাক স্বাধীনতা হয়, তাহলে বাক স্বাধীনতার কিন্তু ভিন্ন অর্থ দাঁড়িয়ে যাচ্ছে। আবার আপনি যদি বলি যে আমরা যেরকম প্রতিজ্ঞা করেছি যে আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেব না, দুর্নীতিকে শুধুমাত্র কি আর্থিক দুর্নীতি, আমাদের যে অবক্ষয়ের দুর্নীতি যেটা হচ্ছে, আমাদের সামাজিকভাবে আমরা যেরকমভাবে নিজেদেরকে নেতিবাচকতার দিকে নিচ্ছি, সেটিও এক ধরনের কিন্তু মানবিক বিপর্যয়, মানবিক দুর্নীতি। আমরা যখন বলছি যে আমরা আমাদের যে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেগুলোকে সুসংহত করতে চাই, আমরা আমাদের মূল্যবোধকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই, এটা যদি সত্যিকার অর্থে আমাদের জুলাই অভ্যুত্থানের চেতনা হয়ে থাকে বা আমাদের প্রাপ্তির জায়গা হয়ে থাকে, তাহলে আমাদের কিন্তু এইগুলো জিনিসটা ভাবা দরকার আছে। নিছক সংসদে আসন বৃদ্ধি করার একটা অপচেষ্টার একটা অংশ হিসাবে আমার মনে হয় না যে এই ধরনের অন্যায় কোনো জিনিসের প্রতি খুব একটা বেশি সংশ্লিষ্ট হওয়াটা যুক্তিযুক্ত হবে না। শেষ প্রশ্ন, আমরা অনুষ্ঠানের শেষের দিকে এসেছি। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে চাঁদাবাজি এবং দখলবাজিতে এগিয়ে আছে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আপনি যদি বলেন যে চাঁদাবাজি বা দখলদারিত্বের ক্ষেত্রে বিএনপির এগিয়ে আছে কি না পিছিয়ে আছে, সেটা বলার আগে আর একটা বিষয় কিন্তু একটু দেখা দরকার। সেটা হচ্ছে যে আমরা যদি কোয়ান্টিটেটিভ বিবেচনা করি বা কোয়ালিটেটিভ বিবেচনা করি, সেটাও কিন্তু একটা বিবেচনার জায়গা। আমরা কিন্তু খুব দুঃখজনকভাবে এটাও দেখেছি, যদিও আমি এরকম প্রসঙ্গটাকে খুব একটা বেশি পছন্দ করি না কোনো তুলনা দেওয়ার জন্য, যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের একজন একান্ত সচিবের অর্থ অর্জনের যে প্রক্রিয়া, সেটা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, সেটার ক্ষেত্রেও হয়তো একই রকম প্রশ্ন উঠতে পারে যে এটার সাথে দুর্নীতি বা অন্য কিছু জড়িত আছে কিনা। চাঁদাবাজির কথা যদি আপনি বলেন, এই বাংলাদেশের সত্যিকার অর্থে যদি আপনি বিশ্লেষণে যান, যে হয়তো এমন কোনো রাজনৈতিক দল পাওয়া যাবে না যে এখানে তাদের সাথে এই অভিযোগটা তাদের সাথে জড়িয়ে নেই। যে কোনো অনুষ্ঠান করবার জন্য বা যে কোনো একটা কর্মসূচি বাস্তবায়নের জন্য এই প্রক্রিয়াটা বাংলাদেশের চিরায়ত সনাতন। আমার মনে হয় কি যে এটাকে ওই একটা কদর্য অর্থে যেটা ব্যবহার হচ্ছে এখন, সেটা কিন্তু দূর হতে পারে। আমাদের পক্ষ থেকে একটা প্রস্তাবনা আমি বরং এখানে বলি, এই নেতিবাচক আলোচনাটা হয়তো জনগণের জন্য বা আমাদের শ্রোতাদের জন্য খুব একটা সুখকর হয়তো হবে না। আমি স্বীকার করছি যে এরকম অভিযোগ বা অপবাদ বিএনপির জন্য আছে, কিন্তু কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে, অর্থমূল্যে কারটা কত বেশি, এটি হয়তো একটা পৃথক বিবেচনা বা আলোচনা, সেটা হয়তো পরে করা যেতে পারে। কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের কিন্তু চলার কিন্তু একটা শুদ্ধ পথ হওয়া দরকার। সেটা হচ্ছে তাদের দলের সদস্যদের চাঁদা এবং সেই চাঁদার একটা স্বচ্ছ একটা ব্যবস্থাপনা, এবং সেটাই যেন একটা রাজনৈতিক দলের একমাত্র তার কর্মসূচি বাস্তবায়নের পথ হয়। সেই পথে হাঁটা উচিত।
আমরা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সদস্য নবায়ন এবং সদস্য ভুক্তির ক্ষেত্রে এই ডিজিটাল পদ্ধতিটা প্রয়োগ করতে যাচ্ছি। আপনি জানেন আমাদের লক্ষ লক্ষ সদস্য রয়েছেন, ফলে এটার মাধ্যমে আমরা যদি সৎ পথে যে চাঁদাটি সংগৃহীত হবে, আমরা মনে করি যে আমাদের দল পরিচালনার জন্য সেটাই যথেষ্ট। এর বাইরে অপকর্মের মাধ্যমে চাঁদা সংগ্রহ, এই প্রক্রিয়ার সাথে আমাদের দলের শীর্ষ নেতৃত্ব বলুন, আমাদের আদর্শিক অবস্থান কখনোই যায় না। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল করি, যিনি সততার ক্ষেত্রে বাংলাদেশের সর্বোৎকৃষ্ট উদাহরণ। আমার মনে হয় যে গুটি কয়েক বিপদগামীর কারণে দলের সার্বিক ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়ার সুযোগ আমরা হয়তো দিতে চাইব না। যে এরকম যে সমস্ত অপকর্ম হয়েছে, দল সেগুলোকে কঠিন হস্তে দমন করেছে এবং আগামী দিনে আমরা একটা সত্যিকার অর্থে স্বচ্ছ এবং সুন্দর দল চাই, স্বচ্ছ এবং সুন্দর বাংলাদেশ চাই। ধন্যবাদ অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।